কখনো কখনো একটা ব্যালট বাক্স পুরো সমাজ বদলে দেওয়ার হুমকি দেয়। মিশিগানে ঠিক সেটাই ঘটেছে। কোটি কোটি ডলার ঢেলে, টেলিভিশনের পর্দা ভরে, বিজ্ঞাপনের পাহাড় বানিয়ে, লবিস্টদের ঘাম ঝরিয়ে শেষ পর্যন্ত দেখা গেল ভোটাররা ফাঁকি দিয়েছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী ইসরায়েলপন্থী লবির বিপুল অর্থ যাকে থামাতে পারল না, তিনি একজন মুসলিম প্রার্থী, আব্দুল আল সায়েদ। প্রশ্নটা তাই আর শুধু একজন মানুষের জয় নয়। মূল প্রশ্ন হলো, আমেরিকার রাজনীতিতে কি নতুন কোনো ভূমিকম্প শুরু হয়েছে? মুসলিম প্রতিনিধিত্ব কি অবশেষে ক্ষমতার দরজায় কড়া নাড়ছে, নাকি বহুদিনের অপ্রতিদ্বন্দ্বী আইপ্যাক প্রথমবারের মতো বুঝতে শুরু করেছে টাকার জোরে বিজ্ঞাপন কেনা যায় বটে, কিন্তু মানুষের বিবেক নয়? মিশিগানের এই একটি নির্বাচন তাই এখন শুধু একটি অঙ্গরাজ্যের খবর নয়, এটি ওয়াশিংটন, তেল আবিব, গাজা, এমনকি ভবিষ্যতের আমেরিকার রাজনীতিরও আয়না। আমেরিকার রাজনীতিতে ভোটের আগে বিজ্ঞাপন এত চলে যে মনে হয় প্রার্থী নয়, যেন নতুন কোনো টুথপেস্ট বাজারে এসেছে। কোটি কোটি ডলার খরচ হয়, লবি কাজ করে, টেলিভিশন চেঁচায়, ভুয়া জরিপ হয়। তারপর ভোটের বাক্স খুলে দেখা যায় জনগণ সব হিসাব এক নিমিষে উল্টে দিয়েছে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারির ফলটা ঠিক তেমনই। আব্দুল আল সাইয়েদ নামের এক মুসলিম প্রার্থী এমন এক জয় তুলে নিয়েছেন, যা শুধু একটি আসনের জয় নয়, বরং ওয়াশিংটনের করিডোরে বহুদিন ধরে জমে থাকা ক্ষমতার অঙ্কে নতুন করে ভাগের দাগ টেনে দিয়েছে। এই জয়ের তাৎপর্য বুঝতে হলে আগে মানুষটাকে জানতে হয়। আব্দুল আল সাইয়েদ কোনো পেশাদার রাজনীতিক নন। মিশরীয় অভিবাসী বাবা মায়ের সন্তান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোডস স্কলার, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিভাগের সাবেক শিক্ষক। ডেট্রয়েট শহর ও ওয়েন কাউন্টির স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেছেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৩ লাখ মিশিগানবাসীর চিকিৎসা ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছেন। স্কুল থেকে সীসা অপসারণের কর্মসূচি বাস্তবায়ন করেছেন। অর্থাৎ তিনি এমন এক রাজনীতিক যিনি বক্তৃতার মঞ্চে ওঠার আগে মানুষের কাছে মনুষ্যত্বের প্রমাণ দিয়েছেন। ২০১৮ সালে মিশিগানের গভর্নর হওয়ার স্বপ্নও দেখেছিলেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে গ্রেচেন হুইটমারের কাছে হেরে যান তিনি। প্রগতিশীল রাজনীতির শিবিরে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন, এমনকি বার্নি স্যান্ডার্সের মতো প্রভাবশালী নেতার সমর্থনও পান। এরপর অবসরপ্রাপ্ত সিনেটর গ্যারি পিটার্সের শূন্য আসনের জন্য সিনেট নির্বাচনে নামেন। তার প্রচারণার মূল সুর, বিলিয়নিয়ারদের রাজনৈতিক প্রভাব কমাতে হবে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে হবে, আর সরকারকে ধনীদের নয়, নাগরিকদের পাশে দাঁড়াতে হবে। কিন্তু এই নির্বাচন কেবল দুই প্রার্থীর প্রতিযোগিতা ছিল না, এটি ছিল অর্থের লড়াই। একদিকে আল সাইয়েদ, অন্যদিকে কংগ্রেস ওম্যান হ্যালি স্টিভেন্স। ফলাফল মাত্র 1% পয়েন্টের ব্যবধানে জয়। শুনতে সামান্য মনে হতে পারে, কিন্তু এই 1%-এর পেছনে লুকিয়ে আছে $60 মিলিয়ন গল্প। স্টিভেন্সের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে $60 মিলিয়নেরও বেশি। এর বড় অংশ এসেছে ইসরায়েলপন্থী বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে। শুধু আইপ্যাকই খরচ করেছে $30 মিলিয়ন বেশি। তাদের ইতিহাসে কোনো একক নির্বাচনী আসনে এত বড় বিনিয়োগ আগে হয়নি। অর্থ যেন নদীর মতো বয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা প্রমাণ করলেন টাকার পাহাড় বানানো যায়, ভোটের বিবেক কেনা সবসময় যায় না। এখন যদি নভেম্বরের সাধারণ নির্বাচনেও তিনি জয়ী হন, তাহলে মার্কিন ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর হবেন আব্দুল আল সাইয়েদ। বিশ্লেষকদের অনেকেই বলছেন এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আরব আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মায়া বেরির মতে, এবার ভোটাররা পরিচয় ভিত্তিক নেতিবাচক প্রচারণাকে প্রত্যাখ্যান করেছেন। মুসলিম বা আরব পরিচয়কে অস্ত্র বানিয়ে যে রাজনীতি এতদিন চালানো হতো, তার কার্যকারিতা কমছে। নিউ ইয়র্কে জোহরান মামদানির মেয়র নির্বাচনে সাফল্যের ধারাবাহিকতায় এই জয়কে দেখা হচ্ছে। অর্থাৎ প্রগতিশীল অবস্থানের মুসলিম প্রার্থীরা বড় শহর আর গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে একের পর এক জায়গা করে নিচ্ছেন। অবশ্য পথটা মোটেও মসৃণ ছিল না। প্রচারণার পুরো সময় জুড়েই আল সাইয়েদ অভিযোগ করেছেন তার বিরুদ্ধে ইসলামোফোবিয়া আক্রমণ চালানো হয়েছে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স
তার উগ্র বাম সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বিতর্কিত অনলাইন স্ট্রিমার হাসান পাইকারের সঙ্গে যৌথ প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেয়াকে বড় ইস্যু বানানো হয়েছে। হাসান পাইকার আগে ইসরায়েল এবং 7 অক্টোবরের হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। ফলে রিপাবলিকানরা এই সম্পর্ককে নির্বাচনী অস্ত্রে পরিণত করতে চাইছেন। আল সাইদের রাজনীতির সবচেয়ে আলোচিত দিক অবশ্য গাজা যুদ্ধ নিয়ে তার অবস্থান। তিনি প্রকাশ্যেই গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যা বলেছেন। দ্বিরাষ্ট্র সমাধানের প্রচলিত কাঠামোকে সমর্থন করেন। জুলাই মাসে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে রোগ স্টেট বা বিদ্রোহী রাষ্ট্র বলে উল্লেখ করেন। তার যুক্তি, মধ্যপ্রাচ্যের সংঘাতে বিপুল অর্থ ব্যয় না করে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করা উচিত। এই অবস্থানই তাকে প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করেছে, আবার একই সঙ্গে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইহুদি ভোটারদের একাংশের উদ্বেগও এখানে। মার্চ মাসে ডেট্রয়েট শহরতলির ওয়েস্ট ব্লুমফিল্ডের টেম্পল ইসরায়েল সিনাগগে একটি গাড়ি হামলা হয়। এফবিআই এটিকে হিজবুল্লাহ অনুপ্রাণিত ঘটনা হিসেবে চিহ্নিত করে। হামলাকারী নিজেও মারা যায়। জানা যায় তার পরিবারের সদস্যরা লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। আল সাইদ হামলার নিন্দা জানালেও একই বিবৃতিতে লেবাননে ইসরায়েলি যুদ্ধের প্রসঙ্গ তুলে আনেন। এখানেই বিতর্কের সূত্রপাত। টেম্পল ইসরায়েলের র্যাবাই জেন লেডার অভিযোগ করেন, তিনি যেন সিনাগগে সহিংসতার ঘটনাকে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে চেয়েছেন। জুইশ ডেমোক্রেটিক কাউন্সিল অব আমেরিকার প্রধান হ্যালি সোইফারও বলেন, একজন সিনেটরকে ইহুদি সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর সক্ষমতা দেখাতে হয়, আর আল সাইদের প্রতিক্রিয়া তাকে উদ্বিগ্ন করেছে। সংখ্যার হিসেবে মিশিগানে ইহুদি ভোটার মাত্র 1.4%, কিন্তু রাজ্যে প্রায় 1,30,000 ইহুদির রাজনৈতিক প্রভাব তাদের সংখ্যার চেয়ে অনেক বেশি। আমেরিকার রাজনীতিতে কখনো কখনো সংখ্যার চেয়ে সংগঠন বড় শক্তি, এই বাস্তবতা আল সাইদও ভালো করেই জানেন। তাই জয়ের পর তার ভাষণে ছিল এক অদ্ভুত ভারসাম্য। একদিকে তিনি কড়া সমালোচনা করেছেন, অন্যদিকে সঙ্গে সঙ্গেই প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে যৌথ প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইহুদি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তাদের নিরাপত্তার প্রতি তাঁর অঙ্গীকার তার নিজের কন্যাদের নিরাপত্তার প্রতিশ্রুতির মতোই আন্তরিক। স্টিভেন্সও দ্রুত তাঁকে সমর্থন জানান। এমনকি সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার, যিনি নিজে ইহুদি এবং প্রাইমারিতে স্টিভেন্সের পক্ষেই প্রচারণা চালিয়েছিলেন, তিনিও আল সাইদকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন। কিন্তু বিশ্লেষকদের মতে কৃষ্ণাঙ্গ, শ্রমজীবী মধ্যপন্থী এবং ইসরায়েল প্রশ্নে উদ্বিগ্ন ইহুদি ভোটারদের আবার এক ছাতার নিচে আনা হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। ফলাফল নিয়ে দুই ধরনের ব্যাখ্যা সামনে এসেছে। প্রগতিশীলদের মতে রেকর্ড পরিমাণ অর্থ ঢেলেও একজন প্রকাশ্য ইসরায়েল সমালোচককে থামানো যায়নি। এটাই প্রমাণ করে আইপ্যাকের রাজনৈতিক প্রভাব দুর্বল হচ্ছে। কিন্তু আইপ্যাক বলছে ঠিক উল্টো কথা। তাদের দাবি, তারা মাঠে না নামলে ব্যবধান আরও অনেক বড় হতো। ডেমোক্রেটিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রগতিশীলদের বিজয় আরও ব্যাপক হতো। তাই তারা ঘোষণা দিয়েছে, নভেম্বরের সাধারণ নির্বাচনে আল সাইদকে হারাতে সদস্যদের সংগঠিত রাখা হবে। তাদের সুপার প্যাক ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের বিষয়ও বিবেচনা করছে। থার্ড ওয়ে, ওয়েলকাম প্যাক এবং রিপাবলিকান জুইশ কোয়ালিশনের মতো গোষ্ঠীগুলো এই প্রচেষ্টায় যুক্ত হতে পারে। তবে এতে বড় ঝুঁকিও আছে। একটি ইসরায়েলপন্থী লবি যদি প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করে, তাহলে তাদের বহুদিনের দলনিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে এবং সরাসরি পক্ষপাত দুষ্ট রাজনীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ আরও জোরালো হবে। এখন চোখ নভেম্বরের সাধারণ নির্বাচনের দিকে। মিশিগান এমন এক দোদুল্যমান অঙ্গরাজ্য যা 2024 সালে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিল। সিনেট নিয়ন্ত্রণের লড়াইয়ে এই আসন ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প নিজেও আল সাইদের জয়কে রিপাবলিকানদের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেছেন। তার ইঙ্গিত স্পষ্ট, গাজা নিয়ে আল সাইদের অবস্থান এবং হাসান পাইকারের সঙ্গে সম্পর্কই হবে রিপাবলিকান প্রচারণার প্রধান অস্ত্র। শেষ পর্যন্ত প্রশ্নটি কেবল একজন আব্দুল আল সাইদকে ঘিরে নয়। প্রশ্ন হল, আমেরিকার রাজনীতিতে মুসলিম ও আরব আমেরিকানদের প্রতিনিধিত্ব কি নতুন এক যুগে প্রবেশ করছে? আর একই সঙ্গে গাজা যুদ্ধের পর ডেমোক্রেটিক পার্টির ভেতরে ইসরায়েল নীতি নিয়ে যে গভীর ফাটল তৈরি হয়েছে, সেটি কি এখন আর কোনো লবির কোটি কোটি ডলার দিয়েও ঢেকে রাখা সম্ভব নয়?
নভেম্বরের নির্বাচন হয়তো একটি সিনেট আসনের মালিক ঠিক করবে, কিন্তু তার চেয়েও বড় কথা এটি বলে দেবে আমেরিকার রাজনীতিতে ভবিষ্যতের ভাষা কি অর্থ লিখবে নাকি ভোটার। আর এই সকল বিশ্লেষণ জানতে দ্য প্রেসের সঙ্গে